দর্শক, জাতিসংঘের এবারের অধিবেশন নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম আমাদের সহকর্মী মাহমুদ রাকিবের, এবং সেখানে জাতিসংঘের অধিবেশনের বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই বক্তব্য নিয়ে পুরো প্রতিবেদনটি। এবং সেই বক্তব্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার আগামী নির্বাচনের যে বিষয় সেটি পুরোপুরিভাবে স্পষ্ট করেছেন, কিন্তু নির্বাচনের আগে সংস্কার এবং জুলাই সনদের ব্যাপারে তিনি আসলে বিশ্ব নেতাদের কাছে কতটা স্পষ্ট বা কতটা আশ্বস্ত করতে পেরেছেন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন এবং তার যে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এবং তিনি বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়াটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু তিনি এই সংস্কার প্রক্রিয়ার সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যে প্রয়োজন সেটাও কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং তিনি একটা রোডম্যাপ, যেটা আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের ব্যাপারে যে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেই কথাটা জোরালোভাবে বলেছেন। এবং সেই সাথে সংস্কার প্রক্রিয়া যেটা চলমান সেটার ব্যাপারেও গুরুত্ব আরোপ করে আগামী সরকার, যেটা নির্বাচিত সরকার হবে, তারাও যে সংস্কার প্রক্রিয়াটা চালু রাখবেন সেই ইঙ্গিতটাও কিন্তু দিয়েছেন, যেটা আমরা জুলাই সনদ বলে বলছি। তার প্রতি তারা যে অঙ্গীকার করবে, এখনও করেনি, বাট মোটামুটি আলোচনা চলছে। তার মধ্যে দিয়ে আমার ধারণা একটা টেকসই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো গড়ার কাজটা। আচ্ছা, ডক্টর ইউনূস কিন্তু তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের কথাও তুলে ধরেছেন, এবং আগামী মঙ্গলবার জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনেও হওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে রোহিঙ্গা নিয়ে বা এই রোহিঙ্গা যে সংকট পুরো বিশ্বব্যাপী, সেই সংকট সমাধানে জোরালো কোনো পদক্ষেপ আসার কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে জোরালো পদক্ষেপ 2-3টা জায়গাতে হতে পারে। একটা হচ্ছে যে আমরা জানি যে এখানে প্রায় 10-12 লাখ রোহিঙ্গা আছে, তাদের মানবিক সমস্যার একটা দিক কিন্তু আছে। এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা মতে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। এই মানবিক সাহায্যের জায়গাটায় কিন্তু এখন ঘাটতি পড়েছে, কাজে সেই জায়গাটা পূরণ করা দরকার। নাহলে এই মানুষগুলো যে আছে তাদের আমরা দৈনন্দিনভাবে খাওয়াবো পরাবো কীভাবে, তো কাজে এটা একটা বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টা তিনি বলছেন যে এরা প্রত্যাবর্ষণটা দরকার, এবং সেটা তো আমরা বলে আসছি বহুকাল ধরে, এবং এই প্রত্যাবর্ষণটা জরুরি। এবং এতে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টাকে শুধু বাংলাদেশের বিষয় হিসাবে না দেখে মিয়ানমারে যে সংঘাত চলছে এবং আঞ্চলিক প্রেক্ষাপট থেকে দেখুক, এই বক্তব্যটা তিনি দিয়েছেন। তো কাজে এখানে 3টা বিষয়, একটা মানবিক দিক আছে, একটা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের বিষয়টা আছে, এবং তারা যাতে ওখানে গিয়ে টিকে থাকতে পারে, স্থায়ীভাবে বসবাস করতে পারে সম্মানের সাথে, নিরাপদে, সেই জন্য যে একটা মিয়ানমারের অভ্যন্তরে শান্তি প্রক্রিয়া প্রয়োজন, এবং তার সাথে এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা যে জড়িত, সেই কথাটার প্রতিও কিন্তু তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তো কাজেই রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন আমরা কথা বলি, এখানে অনেকগুলো উপাদান আছে, সেই বিষয়গুলোই তিনি বিভিন্নভাবে ওখানে উপস্থাপন করে এর গুরুত্বটাকে তুলে এনেছেন। এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, ইরানকে যেভাবে আক্রমণ করে নেতানিয়াহু বক্তব্য শুরু করেছেন, সেখানে এই পশ্চিমাদের চাপ বাড়লো কিনা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বা আরো অবনতির দিকে যেতে পারে কিনা মধ্যপ্রাচ্য পরিস্থিতি? মধ্যপ্রাচ্যটা এখনও আমার ধারণা চ্যালেঞ্জের মধ্যেই আছে। নেতানিয়াহুর কথা যেটা বলছেন আপনি, নেতানিয়াহু, আমরা গাজা এবারের অন্যতম প্রধান গুরুত্বের বিষয় কিন্তু সাধারণ পরিষদ অধিবেশনে গাজাতে কীভাবে সিজ ফায়ার করা যায়, কারণ গত 1.5 বছর ধরে যুদ্ধ চলছে, এটা কিন্তু সিজ ফায়ার করা যাচ্ছে না। কাজে সকলেই চেষ্টা করছে যে এখানে যুদ্ধটা কীভাবে বন্ধ করা যায়, বিকজ এটা একটা নৃশংস মানবিক সমস্যা তৈরি করেছে। তো কাজেই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পৃথিবী, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকেও বলা হয়েছে তারা চেষ্টা করছেন, কিন্তু বন্ধ হচ্ছে না এখনো পর্যন্ত। এর সাথে সাথে আরও 2টা গুরুত্বপূর্ণ উপাদান এখন মধ্যপ্রাচ্যকে উত্তাল করছে বা করতে পারে। একটা হচ্ছে যে গাজার পরে ইসরায়েলিরা পশ্চিম তীর দখল করার একটা পরিকল্পনা করছে, এবং সেটাকে ঠেকানোর জন্যই কিন্তু বিভিন্ন দেশ, যেমন অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, পর্তুগাল, গতকাল ফ্রান্স, তারা স্বাধীন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। তার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু ইসরায়েলকে থামিয়ে রাখা, যেখানে আছে সে যেন পশ্চিম তীর দখল না করে। আরেকটা উপাদান হচ্ছে আপনার ইরানের সাথে কী হবে। ইসরায়েল এবং ইরান কিন্তু এখনও যুদ্ধ অবস্থায় আছে, এবং অভিযোগ হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে।
গতকাল কিন্তু ইরানের রাষ্ট্রপ্রধান ওখানে বলেছেন জাতিসংঘে দাঁড়িয়ে যে আমরা এটা পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে চাই না। তিনি আশ্বস্ত করতে চেয়েছেন পাশ্চাত্য জগৎকে যে ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদনে কোনো লক্ষ্যমাত্রা নেই। এর মধ্য দিয়ে তিনি চেষ্টা করছেন, ইরান চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে শান্ত করতে, একই সাথে পশ্চিমা জগৎটাকে আশ্বস্ত করতে যে ইরান এই প্রক্রিয়াকে সামনে জটিলতা বাড়াতে আগ্রহী নয়। কিন্তু আমার ধারণা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে এখনো পর্যন্ত সন্তুষ্ট নয়, কারণ তিনি ইরানকেই তার চ্যালেঞ্জ হিসাবে এখনো দেখছেন। আমি আপনাকে আসলে এই প্রশ্নটি করতাম যে এবারের জাতিসংঘ অধিবেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি গাজা ইস্যুটি গুরুত্ব পাচ্ছে এবং দেশে দেশে বিক্ষোভ হচ্ছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে, নেতানিয়াহুকেও প্রত্যাখ্যান করা হচ্ছে। এই সব কিছুর পরে, এই জাতিসংঘ অধিবেশনের পরে কি কোনোভাবে গাজা যুদ্ধ বন্ধে এটি অগ্রসর ভূমিকা পালন করবে বলে আপনার মনে হয়? কারণ আপনিও বলছিলেন এবং আমিও যেটি আপনার সঙ্গে একমত, একদম এত কিছুর পরেও কিন্তু গাজা যুদ্ধ এখনো পর্যন্ত থামানো সম্ভব হয়নি। দুইটা পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে নেতানিয়াহু এখন পৃথিবীর ঘৃণিত মানুষদের একজন, এবং আপনি লক্ষ্য করবেন তিনি যখন বক্তৃতা দিতে উঠলেন তখন কিন্তু অনেক দেশের মানুষ সাধারণ পরিষদ অধিবেশন ছেড়ে চলে গেছে। তো নেতানিয়াহু ক্রমাগতভাবে কিন্তু আইসোলেটেড বা এক ঘরে হয়ে যাচ্ছেন। এবং পাশ্চাত্য জগৎ, আপনি ইউরোপ যদি বলেন, বেশিরভাগ ইউরোপীয় দেশ কিন্তু প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরবদের সাথে বা মুসলিম দেশগুলোর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে আলোচনা হয়েছে দুদিন আগে, সেখানে কিন্তু তিনি প্রচণ্ড চাপের মুখে এসছেন এবং এখন তিনি ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে একটা শান্তি পরিকল্পনা নিয়ে আসবার জন্য। আমার ধারণা যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ক্রমবর্ধমান উন্মাদনা তাকে একঘরে করেছে এবং তার ফলে অন্তত গাজাতে যুদ্ধ বন্ধ হয়ে প্যালেস্টাইনের রাষ্ট্রটা প্রতিষ্ঠার জন্যে গতি হয়তো খানিকটা বাড়তি গতি লাভ করে থাকতে পারে। এবং বাংলাদেশের দিক থেকেও আমরা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করি, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং গতকালও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে জেরুজালেমকে রাজধানী ধরে আমরা প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চাই। শেষ প্রশ্ন এবং একটু ছোট করে জানতে চাই, বিশ্বের সংঘাত এবং অস্থিরতা কমাতে কি এবারের অধিবেশন কোনো ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয় কিনা? কঠিন প্রশ্ন, কারণ জাতিসংঘ ততখানি কার্যকর, আমরা সদস্য রাষ্ট্ররা তাকে যতখানি সুযোগ দিই। এখন দুর্ভাগ্য হচ্ছে যে জাতিসংঘ 1945 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন একটা ধারণা ছিল যে প্রধান শক্তিগুলো সহমতে থাকবে, কিন্তু আমরা 80 বছর পরে এসে যখন এখনকার জাতিসংঘ দেখছি বা সাধারণ পরিষদের অধিবেশন দেখছি, তখন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক শক্তিদের মধ্যে সহমতের অনেক বড় ঘাটতি। কাজে সেই ক্ষেত্রে জাতিসংঘ কতটা কার্যকর হবে সেটা বলা মুশকিল, কিন্তু আমরা আশাবাদী মানুষ হিসাবে আমরা চাই বাংলাদেশের মানুষ হিসাবে জাতিসংঘ সার্থক হোক, আরও বেশি কার্যকর হোক, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকাটা আরও বেশি শক্তিশালী হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি